হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে ক্লাস নেব ভার্বের উপরে, ক্লাস 3 অ্যাডমিশনের জন্য। ওকে, সো আচ্ছা, আজকের ক্লাসটা হচ্ছে গার্ডিয়ানদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এখানে আমি বলে দিব স্পেশালি যারা স্টুডেন্ট আছে এবং গার্ডিয়ান আছে। ভার্ব ভার্ব তো হচ্ছে অনেক বড় একটা টপিক বা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক ইংলিশের জন্য, কারণ ভার্বের বিশাল হচ্ছে একটা সেক্টর আছে, যেমন হচ্ছে ভার্ব কত প্রকার: ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব, জিরান্ট, পার্টিসিপল, ইনফিনিটিভ, তারপরে হচ্ছে অক্সিলারি ভার্ব, মোডাল অক্সিলারি ভার্ব, মানে ব্যাপক একটা সেক্টর, রাইট ফর্ম অফ ভার্ব। এখন ক্লাস 2 এর বাচ্চার জন্য বা ক্লাস 2 এ যারা আছে তারা ভার্ব কতটুকু শিখবে, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা কথা। কারণ হচ্ছে ক্লাস 2 এর বাচ্চাকে তো চাইলে সবকিছু শেখানো পসিবল না। সো এক্স্যাক্টলি ক্লাস 3 অ্যাডমিশনের জন্য একটা ক্লাস 2 এর বাচ্চাকে ভার্ব যে টপিকটা আছে, টপিকের কতটুকু শেখা জরুরি সেটা মেইনলি হচ্ছে আজকের ক্লাসে আমি ফোকাস করব। সাথে হচ্ছে আমাদের অ্যাডমিশনে এবং হচ্ছে আমার মডেল টেস্টে ভার্ব থেকে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে সেই বিষয়ে হচ্ছে আমি ক্লিয়ার বা স্পষ্ট আইডিয়া দেব। প্রথমত হচ্ছে ভার্ব মানে হচ্ছে কোনো কিছু করাকে ভার্ব বলে। সো ভার্ব হচ্ছে আমাদের হচ্ছে ভার্বে কি শেখা লাগবে? প্রথমত শেখা লাগবে আমাদের 150 থেকে 200 বা 300, যে যত বেশি শিখতে পারে তত ভালো। বাট অ্যাটলিস্ট ক্লাস 3 অ্যাডমিশনের জন্য 150 থেকে 250 অথবা 300 ভার্ব ওদের শেখা জরুরি, মানে ভোকাবুলারি হিসেবে। হ্যাঁ, বিশেষ করে কনজুগেশন অফ ভার্ব। সো প্রথমে আমাদের কি করা লাগবে? ভার্ব সম্পর্কে আমাদের আইডিয়া নিতে হলে কি করা লাগবে? 150 থেকে 250 অথবা 300, মানে 300-র মধ্যে আমাদের ভার্ব শিখা, 300-র মধ্যে আমাদের ভার্ব শিখা লাগবে। আচ্ছা, কনজুগেশন অফ ভার্ব কি? মানে হচ্ছে ভার্ব অন, ভার্ব টু আর ভার্ব 3। যেমন হচ্ছে সিং, স্যাং, সাং, প্লে, প্লেড, প্লে। এই ধরনের হচ্ছে এই যে ভার্বের বেস ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম বা হচ্ছে পাস্ট ফর্ম, ভার্বের থার্ড ফর্ম বা V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল, যাই বলা হোক না কেন, আমি সংক্ষেপে বলি। V1 মানে ভার্ব অন, V2 মানে ভার্ব টু, V3 মানে ভার্ব 3। সো এভাবে হচ্ছে ভার্বের 3টা ফর্ম আমাদের অবশ্যই শিখতে হবে। এখানে হচ্ছে আমি বলি যে 150 থেকে 250 বা 300 যে ভার্ব শিখবে, এই কোন ভার্বগুলো শিখবে, এটা একটা কোশ্চেন আসতে পারে। সো এখানে হচ্ছে আমি শীটে তো দিয়ে দিচ্ছি, যারা শীট নিয়েছেন তারা তো ওই শীটের ভার্বগুলো শিখালে হয়ে যাবে। আর যারা শীট নেননি তাদের জন্য বলি, যেই ভার্বগুলো আমরা সচরাচর ইউজ করি, মানে এমন ভার্ব শেখানোর বাচ্চাকে দরকার নেই, ক্লাস 2 এর বাচ্চাকে, যেটা আমরা ইউজ করি না, যেমন হচ্ছে টেলিকাস্ট, তারপরে হচ্ছে ইউটিলাইজ। ঠিক আছে, এগুলো অনেক কঠিন, মানে এগুলো ক্লাস 2 এর বাচ্চার জন্য ইম্পর্টেন্ট না। ক্লাস 2 এর বাচ্চাকে আপনি ওই 150 বা 200 বা 300 ভার্ব শেখাবেন যেগুলো আমরা সচরাচর ডেইলি লাইফে ইউজ করি, যেমন প্লে, সিং, রাইট, তারপরে হচ্ছে সুইম, তারপরে হচ্ছে ফ্লাই, সি, ওয়াশ, তারপর টিচ, লার্ন, মানে একদম যেই ভার্বগুলো আমরা সচরাচর মানে সবচেয়ে বেশি ইউজ করি, এরকম 150 থেকে 200 ভার্ব আপনারা যে কোনো বই থেকে শিখাতে পারেন। হ্যাঁ, আর যারা শীট নিয়েছেন তারা তো শীট থেকে শিখালে হয়ে যাবে। তো আমাদের কঠিন কঠিন ওয়ার্ড শেখানোর দরকার নেই, কঠিন কঠিন ভার্ব শেখানোর দরকার নেই। আমরা অমন 150 থেকে 200 বা 300 ভার্ব শেখাবো যেগুলো ইংলিশে খুব বেশি আমরা ইউজ করি, ডেইলি লাইফে ইউজ করি, বা খুব বেসিক যে জিনিসগুলো, সেটা কি শেখাতে হবে? প্রথমত ভার্বের V1, V2, V3, মানে ভার্বের বেস ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমাদের শিখাতে হবে একটা বাচ্চাকে। হ্যাঁ, এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো 150 থেকে 200 ভার্বের হচ্ছে V1, V2, V3 ফর্ম আমাদের শিখাতে হবে। এরপরে আসি ভার্ব থেকে আর কি কি শেখানো লাগবে। শেখানোর পরে হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব সম্পর্কে আমাদের আইডিয়া দেওয়া লাগবে। যেমন অক্সিলারি ভার্ব যেমন হচ্ছে am, is, are, তারপরে হচ্ছে এটা V2 হচ্ছে
ওয়াজ, ওয়ার, তারপরে হচ্ছে ভিতরি হচ্ছে বিল, তারপরে হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাঁ। অক্সিলারি ভার্ব সম্পর্কে আইডিয়া দিতে হবে। অক্সিলারি ভার্বের এটা হচ্ছে একদম বেসিক। আচ্ছা, অক্সিলারি ভার্বের ভিতরে অনেক ইম্পর্টেন্ট মোডাল অক্সিলারি। হ্যাঁ, মোডাল অক্সিলারি কি কি? ক্যান, কুড, মে, মাইট, তারপরে হচ্ছে মাস্ট, উইল, উড, শুড। ঠিক আছে? সো এই ভার্বগুলো আমাদের শিখাতে হবে। আচ্ছা, কোয়েশ্চেন প্যাটার্নে আমি পরে আসি যে ভার্ব থেকে কি কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে, সেটাতে আমি একটু পরে আসি। আগে কি কি জিনিস শিখাতে হবে এটা আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, তাহলে ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, উইল, উড, শুড, এই অক্সিলারি ভার্ব সম্পর্কে আমাদের বাচ্চাদের ক্লিয়ার আইডিয়া দেওয়া লাগবে। বিশেষ করে হচ্ছে এই ভার্বগুলোর অর্থ, মানে এই ভার্বগুলো আমরা ইউজ করলে সেন্টেন্সে কি কি পরিবর্তন হয়। যেমন হচ্ছে আই ক্যান হেল্প ইউ, এটার অর্থ কি? আমি তোমাকে সাহায্য করতে পারি। আমি যদি এখানে আই কুড হেল্প ইউ লিখি, তখন কি হবে? আমি তোমাকে সাহায্য করতে পারতাম। তারপরে আমি যদি বলি আই উইল হেল্প ইউ, এটার বাংলা কি বলতো? এটার বাংলা হচ্ছে আমি তোমাকে সাহায্য করব। এটার বাংলা হচ্ছে আমি তোমাকে সাহায্য করতাম। আই মাস্ট হেল্প ইউ, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। এটার অর্থ হচ্ছে আমি হয়তোবা তোমাকে সাহায্য করব। এটার অর্থ হচ্ছে আমি হয়তোবা তোমাকে সাহায্য করতাম। এটার বাংলা হচ্ছে আমি তোমাকে আমার সাহায্য করা উচিত, বা আমাকে তোমার সাহায্য করা উচিত। তাহলে কেন তো পারা, পুরো তো পারতাম, উইল তো করবো, উড়ো তো করতাম, মাসও তো অবশ্যই করব, মেয়ে তো হয়তোবা করব, মাইটো তো হয়তোবা করতাম, আর শুরু তো করা উচিত। তো এই অর্থ অনুযায়ী আমরা হচ্ছে এরকম একটা সেন্টেন্সে হচ্ছে এগুলা ব্যবহার করলে যে চেঞ্জ হয়, তো এইটা হচ্ছে এরকম অর্থ সহ ওদের হচ্ছে সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করাতে হবে। তখন হচ্ছে হবে কি, ওরা এগুলা ব্যবহার জানবে, প্লাস ওদের যে ট্রান্সলেশন আসবে, তখন হচ্ছে ওরা অনেক ইজিলি হচ্ছে নিজের থেকে ট্রান্সলেট করতে পারবে। হ্যাঁ, ট্রান্সলেশনে অনেক ইজি হবে ওদের এই মডেল অক্সিলারি ব্যবহারগুলো যদি ওরা ভালোভাবে শিখে নেয় এভাবে। তো এভাবে হচ্ছে ওরা এরকম আই ক্যান হেল্প ইউ এই সেন্টেন্স দিয়ে শিখতে পারে। তারপর হচ্ছে আবার হি ক্যান ইট রাইস, হি কুড ইট রাইস, হি উইল ইট রাইস, হি উড ইট রাইস। তো এভাবে হচ্ছে বিভিন্ন সেন্টেন্সে এগুলোর যে ব্যবহার অর্থ সহ ওদের যদি ওরকম প্র্যাকটিস করানো হয়, সো অনেক ইজি হবে ট্রান্সলেশনে ওদের। হ্যাঁ, আর হচ্ছে ইংলিশ বুঝা বা কনভারসেশনে অনেক ইজি হবে। প্লাস হচ্ছে এগুলো দিয়ে যখন হচ্ছে মেক সেন্টেন্স করা হবে, তখন জাস্ট অক্সিলারি ভার্বটা প্রথমে বসাই দিলে কিন্তু ওদের মেক সেন্টেন্স হয়ে যায়। যেটা হচ্ছে একটা মেক কোয়েশ্চেন হচ্ছে অক্সিলারি ভার্বটা প্রথমে বসাইলে হয়ে যায়। যেমন ক্যান আই হেল্প ইউ, কুড আই হেল্প ইউ, উইল আই হেল্প ইউ, নর্মাল যেভাবে মেক কোয়েশ্চেন করতে হয় এভাবে। সো মোডাল অক্সিলারি হচ্ছে এভাবে সেন্টেন্স ওয়াইজ ওদের ব্যবহার করে যদি শেখানো হয়, তখন ওরা ইজিলি হচ্ছে এগুলোর অর্থটা ভালোভাবে বুঝতে পারে। আর একবার অর্থ বুঝে গেলে ওদের জন্য অনেক ইজি হয়। তো আমাদের হচ্ছে ভার্ব সম্পর্কে শিখতে গেলে কি কি শেখা লাগবে? কনজুগেশন অফ ভার্ব, দ্যাট মিনস হচ্ছে V1, V2, V3, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব, মোডাল অক্সিলারি ভার্ব। তারপরে আমাদের শেখা লাগবে সেটা হচ্ছে আচ্ছা, রাইট ফর্ম অফ ভার্ব। এটা তো মেইনলি ক্লাস 11-12 এর টপিক, তাই না?
বাট এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের আসলে ক্লাস 2 লেভেলের ওদের শেখাতে হবে, ওদের 11-12 লেভেলে শেখানোর দরকার নেই, ক্লাস 2 লেভেলের। যদিও আমি এই টপিকটা হচ্ছে ওদের ক্ষেত্রে উল্লেখ করে দিই নি, কারণ উল্লেখ করে দিলে হচ্ছে গার্ডিয়ান সহ বাচ্চারাও কনফিউজ হয়ে যেত যে একটা 2 এর বাচ্চাকে রাইট ফর্ম অফ ভার্ব শেখানোর দরকার হবে। আচ্ছা, সো এই জন্য উল্লেখ করে দিই, বাট ভার্বে আমি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, মেনলি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বটাই হচ্ছে ওদের কোয়েশ্চেনে আসে, হ্যাঁ, বা কোয়েশ্চেন আকারে আসে। সো রাইট ফর্ম অফ ভার্বে আমি আবারও বলতেছি, এটা হচ্ছে ক্লাস 9-10 থেকে শুরু, 11-12 বা অ্যাডমিশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ভার্সিটি অ্যাডমিশনের জন্য। কিন্তু ক্লাস 2 লেভেলের জন্য যতটুকু রাইট ফর্ম অফ ভার্ব ওদের জানা জরুরি, অতটুকু শিখলে ওদের হয়ে যাবে। আচ্ছা, কোনটা শিখতে হবে? যেমন হচ্ছে আমি বলি হি ড্রাইভ এ কার। হ্যাঁ, এখানে কি হবে, এখানে যদি এরকম দাগ দেওয়া থাকে বা শূন্যস্থান দেওয়া থাকে বা এখানে অপশন থাকে ড্রাইভ অথবা ড্রাইভ, তাহলে কোনটা হবে? সো এইভাবে কোশ্চেন আসতে পারে। তো এই যে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই অনুযায়ী এখানে ড্রাইভস হবে। সো এইটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের একটা রুলস বা একটা অংশ। সো এটা হচ্ছে আসলে টপিকটা না লিখাই ভালো, এটা আমরা জাস্ট ভার্বের এই জিনিসগুলো শিখবো। তারপরে দ্বিতীয় নাম্বার শিখবো, যেমন হি ইজ am are helping you। সো এখানে এই is am are এই হি এর সাথে কি হবে? is হবে। এখানে যদি আমি I দিতাম তখন কি হতো? am হতো। এখানে যদি আমি you দিতাম তখন are হতো। এখানে যদি আমি they দিতাম তখন কি হতো? আর হতো। সো এইভাবে হচ্ছে এই যে সাবজেক্ট অনুযায়ী যে ভার্বের যে ফর্মটা চেঞ্জ হয়, এটা বাচ্চাকে শেখাতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমরা যখন টেন্স শেখাবো তখন যদি ভালোভাবে টেন্সটা প্র্যাকটিস করে তখন কিন্তু এটা এমনিতেই হয়ে যায়। সো ইংলিশে হচ্ছে একটা সুবিধা হচ্ছে একটা টপিক যদি পড়া হয় ভালোভাবে, সো অন্য একটা টপিকের ম্যাক্সিমাম পড়া কমপ্লিট এমনিতেই হয়ে যায়। সো এটা কিন্তু মেইনলি টেন্সের অংশ, টেন্সের রুলস অনুযায়ী যদি আমরা টেন্সের ব্যবহারটা বা টেন্সটা প্র্যাকটিস করানো হয় তখন এগুলো কিন্তু ওরা বাচ্চারা এমনিতেই পারবে। ঠিক আছে? তারপরে হচ্ছে আরো কিছু মানে বেসিক রাইট ফর্ম অফ ভার্বের আমি রুলস দেখাচ্ছি। যেমন হচ্ছে ইউ কাম, কেম, কামে, ইয়েস্টারডে। তাহলে কি হবে বলতো? ইয়েস্টারডে মানে গতকাল, তার মানে এটা পাস্ট টেন্স হবে। পাস্ট টেন্স হলে কোনটা হবে? এই কেম হবে। ঠিক আছে? তো এটা তো অনেক মানে বেসিক জিনিস, তো এইরকম বেসিক লেভেলের ওদের আসবে। আমি যদি আরেকটা উদাহরণ দেই, তারপরে হচ্ছে আর হ্যাভ কাম টুমরো, সে আগামীকাল আসবে। এখানে কি হবে? অক্সিলারি ভার্ব উইল হবে। এটা হচ্ছে টেন্সের রুলস অনুযায়ী হচ্ছে উইল হবে, অথবা ভার্বের রুলস অনুযায়ী উইল হবে। টুমরো যেহেতু ফিউচার টেন্স। ঠিক আছে? সো এগুলো হচ্ছে আসলে টেন্সের সাথে রিলেটেড এই কোশ্চেন প্যাটার্ন গুলো। সো এটা ভার্বের আসলে এই ধরনের কোশ্চেন আসে, এগুলো রাইট ফর্ম অফ ভার্বের অংশ। তারপর আমি কিছু বলে দিচ্ছি, যেমন সিন্স অথবা ফর থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় সব সময়। হ্যাঁ, যেমন আই ড্যাশ, অপশনে থাকলো লিভ। হ্যাঁ, অপশনে থাকলো লিভ হেয়ার ফর 5 years, তখন এটার ফুল সেন্টেন্স হবে আই হ্যাভ বিন লিভিং হেয়ার ফর 5 years। ওকে, সো যেমন আমি হচ্ছে লিখে দিচ্ছি আই লিভ হেয়ার ফর 5 years। এখানে ফর অথবা সিন্স, সিন্স দিয়ে যদি কোনো সময়ের কথা উল্লেখ থাকে তখন এটা কোন টেন্স হয়? তখন এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তখন এটা রাইট ফর্ম অফ ভার্ব হবে কি? আই হ্যাভ বিন লিভিং। সো আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 5 years। সো এই যে রাইট ফর্ম অফ ভার্বের যে বেসিক যে রুলস গুলো, এগুলো হচ্ছে মোটামুটি বাচ্চাদের প্র্যাকটিস করালে হয়ে যাবে। মেইনলি হচ্ছে এই ধরনের কোশ্চেন ওদের পরীক্ষা বা মডেল টেস্টে আসবে। হ্যাঁ, বেসিক লেভেলে মানে সাবজেক্ট অনুযায়ী কোন ভার্বটা বসবে বা কোন অক্সিলারি ভার্বটা বসবে। সো ভার্বের মোটামুটি এই জিনিসগুলো শিখলে হবে। এছাড়া ওদের হচ্ছে ওই জিনিসগুলো আসলে শেখানোর দরকার নেই, যেমন হচ্ছে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ফাইনাইট, নন ফাইনাইট ভার্ব,
তারপরে হচ্ছে মানে অত কমপ্লিকেটেড কিছু শেখানোর দরকার নেই, শিখালে ওরা আসলে বুঝবে না বা বুঝালেও ওরা ভুল করবে, তো ওইভাবে শেখানোর দরকার নেই ওদের। হচ্ছে আমি বলি আরেকটা বিষয় আপনি আপনাদের একটু সংক্ষেপে বলে দিই, সেটা হচ্ছে আপনারা যেটা এক্সপেক্ট করেন সেটা হচ্ছে বাচ্চাদের একটা রুল শেখানোর পরে আপনারা এক্সপেক্ট করেন যে বাচ্চারা ওই রুলস অনুযায়ী সবকিছু করে ফেলবে, কিন্তু এটা আসলে হয় না। হ্যাঁ, যেমন ওরা হচ্ছে রুলসটা অ্যাপ্লাইয়ের যে বিষয়টা এটা হচ্ছে অত সহজে নিতে পারে না। যেমন হচ্ছে আমি যদি বলি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে অ্যাজ বা ইয়াস হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এখন ওরা কিন্তু আসলে ওদের যদি আপনি ভালোভাবে বুঝাই দেন হয়তো বা বুঝতে পারবে, কিন্তু যখন কোয়েশ্চেন আসবে তখন ওরা হচ্ছে এই যে সাবজেক্ট এটা থার্ড পারসন, আবার সিঙ্গুলার নাম্বার, আবার এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আবার ভার্বের সাথে, মানে এই এতগুলো জিনিস একসাথে ছোট বাচ্চা তো প্রসেস করতে পারে না। সো ওদের যে সবকিছু একদম রুলস অনুযায়ী হতে হবে এরকম না, মানে ওদের হচ্ছে সবকিছু ব্যালেন্স করে পড়াতে হবে। মানে ওদের ধরেন হচ্ছে মেক সেন্টেন্স, হ্যাঁ একটা ওয়ার্ড দিয়ে মেক সেন্টেন্স শিখাবেন। সো মেক সেন্টেন্স হচ্ছে এরকম না যে সব মেক সেন্টেন্স ওদের মুখস্থ শিখাবেন, এরকম না যে সব মেক সেন্টেন্স ওরা নিজেরা করতে পারবে, এরকম না। কিছু মুখস্থ করাতে হবে, কিছু যাতে ওরা নিজেরা করতে পারে, মানে সবকিছুর ব্যালেন্স রাখা লাগবে। আর রুলসের বিষয় মানে অনেক বেশি প্র্যাকটিস করাতে হবে, মানে অনেক বেশি লিখাতে হবে, তখন লিখাতে লিখাতে ওদের একটা টান চলে আসবে, ওরা যাতে মানে ওই টানে রাইটটা লিখে ফেলে, মানে ওদের এইভাবে শিখাতে হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। হ্যাঁ, রুলস যে ওরা হচ্ছে একদম কাটায় মিলিয়ে মিলিয়ে যে করবে আসলে এটা ওদের ক্ষেত্রে পসিবল না। আপনি দেখবেন যে ওরা হচ্ছে রুলস ধরেন ওদের যদি বলি ফিউচার পারফেক্ট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা উদাহরণ দিতে, ওরা দেখবেন যে রুলস মুখে মুখে একদম রুলস বলে আর লিখে গিয়ে অন্য একটা। যেমন আমি যদি বলি, মানে আমি এরকম দেখছি, বলে যে সাবজেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা উদাহরণ দিতে যদি বলা হয় ওরা এরকম করে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, তারপরে V3 প্লাস অবজেক্ট। এখানে ওরা কি করে বলে V3 বাট লিখে রাইটিং, হ্যাঁ বলে V3 লিখে রাইটিং। তো এই জিনিসগুলো হচ্ছে ওরা আসলে আনকনসিয়াসলি ভুল করে, এটা ওদের দোষ না। হ্যাঁ, এটা হচ্ছে ওরা যদি বুঝতে পারতো তাহলে তার ভুল করতো না, তাই না? সো এটা হচ্ছে ওদের মানে ওদের প্র্যাকটিস করাতে হবে, অনেক বেশি ভুল করলে হচ্ছে ওদের কেটে দিয়ে ওদের বোঝাতে হবে, ওদের প্র্যাকটিস করাতে হবে। সো প্র্যাকটিস করতে করতে ওরা আসলে এই ভুলগুলো থেকে ওরা বুঝতে পারবে। সো ওরা টানে রাইটটা লিখে ফেলবে, যে ও একদম মিলিয়ে লিখবে, আসলে প্যাটার্ন অনুযায়ী লিখবে, আসলে এটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে হয় না। হ্যাঁ, তো এই আর কি। তো অনেক বেশি প্র্যাকটিস করাতে হবে। আশা করি ভার্ব থেকে কি ধরনের কোয়েশ্চেন আসছে আপনারা বুঝতে পারছেন। মেইনলি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, মানে গ্যাপ ফিলিং আকারে কোয়েশ্চেন আসবে, সাবজেক্ট অনুযায়ী ভার্বের কোন ফর্মটা বসবে ওই ধরনের কোয়েশ্চেনটাই মেইনলি আসবে। সো এই ছিল আজকের ক্লাস। আর বাচ্চাদের মোটামুটি ভার্বের এই কয়টা জিনিস, মেইনলি হচ্ছে কনজুগেশন অফ ভার্ব, তারপর হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে নেগেটিভ করার ক্ষেত্রে যে অক্সিলারি ভার্বের ব্যবহারটা, ইন্টারগেটিভ করার সময় যে অক্সিলারি ভার্বটা প্রথমে চলে আসা, ডু ডাজ প্রথমে আসা, এই যে এই বিষয়গুলো এগুলো আবার টেন্সের সাথে রিলেটেড। টেন্সটা যদি আপনি ভালোভাবে শেখাতে পারেন তখন আবার ওই ভার্বের অনেক কিছু হয়ে যায়। তো এইভাবে যদি শেখাতে পারেন তাহলে হয়ে যাবে, অত কঠিন না, প্র্যাকটিস করাতে হবে বেশি। এই ছিল মোটামুটি আজকের ক্লাস ভার্বের উপরে। আশা করি আপনারা বুঝতে পারছেন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।